আমাদের আপাতত যে মেশিন থেকে আমরা ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং চেক করব ওই মেশিন শুধুমাত্র ক্লায়েন্ট হিসেবে অ্যাড করা আছে। তো আমাদের আজকের টপিক ছিল ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, যেটাকে বলা হয় ফিম। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কেন দরকার হয়? ফাইল মনিটরিং, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং আসলে কি? ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং ইন ওয়াজু হেল্পস টু ডিটেক্ট আনঅথরাইজড চেঞ্জ টু ক্রিটিক্যাল ফাইল। যদি আমার কোনো ফাইল মনে হয় এই ফাইলটা আমার জন্য ক্রিটিক্যাল, এটা চেঞ্জ হলে এটা নোটিফিকেশন আমার দরকার, এটা লগ আমার দরকার, বা আমি চাই মনিটর করতে যে এই ফাইলগুলো কখন চেঞ্জ হচ্ছে এবং কিভাবে চেঞ্জ হচ্ছে, আগে কি ইনফরমেশন ছিল, পরবর্তী চেঞ্জের পরে কি ইনফরমেশন হচ্ছে, এগুলোর ট্র্যাক রাখতে চাই। এ ধরনের যদি কোনো ক্রিটিক্যাল ফাইল বা আমার ইম্পর্টেন্ট কোনো ফাইলের ক্ষেত্রে কোনো মনিটরিং আমি করতে চাই, তাহলে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং মাধ্যমে মডিউল থেকে আমি সেটা করতে পারি। তো এখানে যে মডিউলটা দিয়ে আমরা করে থাকি সেটা নাম হলো ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, FIM। এটা আসলে কিভাবে কাজ করে? এর ক্ষেত্রে 4টা ধাপে সে কাজ করে। সেগুলো মনিটর, ক্রিটিক্যাল সিস্টেম ফাইল, ডিরেক্টরি এন্ড কনফিগারেশন ফাইল। এই টাইপের যে ফাইল এবং ডিরেক্টরি গুলো আছে এগুলো আমরা কি করি, সাধারণত মনিটর করে থাকি। এখান থেকে সে ডিরেক্টরি মনিটর করতে পারে, স্পেসিফিক কোনো ফাইলও মনিটর করতে পারে। সে ফাইলটা সিস্টেম ফাইল হতে পারে, ইউজার ডিফাইন কোনো ফাইল হতে পারে, কোনো কনফিগারেশন ফাইল হতে পারে, বা কোনো র ফাইলও হতে পারে। যেটা আমি চাই যে এই ফাইলটাকে আমার মনিটরের আওতায় নিয়ে আসা দরকার, আমি সেটা করতে পারি এটার মাধ্যমে। ডিটেক্ট আনঅথরাইজড মডিফিকেশন, ডিটেকশন এন্ড নিউ ফাইল। সেটা হলো যে যদি এরকম হয় যে কোনো একটা ডিরেক্টরির ভিতরে আমার যে কি ফাইল নতুন তৈরি হচ্ছে আমি সেটা মনিটর করব, সেটা আমি এই ফাইল ইন্টিগ্রিটি মনিটরের মাধ্যমে করতে পারি। যখন আমি ডিরেক্টরিকে মনিটরিং আওতায় নিয়ে আসবো তখন ওই ডিরেক্টরির ভিতরে নতুন কি ফাইল অ্যাড হচ্ছে, ওই ফাইলের ভিতরে কি পরিবর্তন হচ্ছে, এমনকি ওই ফাইলটা কখন ডিলিট হচ্ছে সেই ইনফরমেশনও সে ট্র্যাক করে থাকে। রিপোর্ট অ্যালার্ট যে জেনারেট করে সে ড্যাশবোর্ডের মাধ্যমে বা লগের মাধ্যমে সেটা দেখাবে যে আমরা যে ড্যাশবোর্ড আছে অজুর, এই ড্যাশবোর্ড থেকে আমি ইজিলি মনিটর করতে পারবো যে আমার কোন একটা ফাইল এই যে ডিরেক্টরিটা আমি মনিটর করছি এই ডিরেক্টরির ভিতরে নতুন তৈরি হচ্ছে, কিংবা এক্সিস্টিং কোনো ফাইলের ভিতরে আমার প্রিভিয়াস ইনফরমেশন ছিল যা সেটা চেঞ্জ হয়ে নতুন এই ইনফরমেশন হচ্ছে, এটা আমি ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো। ইন্টিগ্রেট, এটাকে আমি এই যে সিস্টেম যেটা আছে এটাকে আমি থিমের মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারি, যেটা আমরা দেখবো আর কি এখন, যে থিমটাকে থিমের মাধ্যমে ইন্টিগ্রেট করে কিভাবে আমি এটা নিয়ে কাজ করতে পারি। এটা আমাদের এই 4টা স্টেজে সে কাজ করে, এই 4টা ভাবে সে কাজ করে। তো এখন আমাদের এই ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং এর জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে? তো আমাদের কাজ করতে হবে, আমরা যে ডিভাইসকে মনিটরিং এর আওতায় নিয়ে আসতে চাচ্ছি, এন্ড পয়েন্ট ডিভাইস হিসেবে যে ডিভাইস থাকবে ওই ডিভাইস থেকে আমাদের কাজ করতে হবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমি দেখাচ্ছি এখানে, আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি একটা আমার লিনাক্সের উবুন্টু মেশিনকে আমি অ্যাড করেছি। তো ওই মেশিনের থেকে আমি দেখাচ্ছি var ওয়েবসেট etc websec.conf, এই ফাইলের ভিতরে আমাকে যেতে হবে কনফিগারেশন চেঞ্জের জন্য। তো আমরা একটু দেখে নেই যে এই সার্ভার আইপি হলো 192.168.123.6, আমার ক্লায়েন্ট হিসেবে 192.168.123.6 এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। হ্যাঁ রাশিদ ভাই, আচ্ছা এই যে ফাইল ইন্টিগ্রিটি যেটা হচ্ছে তখন যদি কোনো এজেন্ট যে মেশিনে থাকবে সেই মেশিনে যদি কোনো ফাইল চেঞ্জ হয় তখন এখানে আমি ডিটেক্ট করবে, বা ফাইল আমি দেখাই দেব যে এই ফাইলটাকে বা এই ডিরেক্টরিকে আমি মনিটর করতে চাচ্ছি, এক্স্যাক্টলি ওই ডিরেক্টরির ক্ষেত্রে বা ওই ফাইলের ক্ষেত্রে সে ফলো আপ করবে। আচ্ছা, আমরা সেটা দেখবো প্র্যাকটিক্যালি। তো এখানে আমরা যে কাজটা করেছি দেখেন, এই যে websec.conf এই ফাইলের ভিতরে গিয়ে আমাকে এই যে স্টেটমেন্ট বা এই যে ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটে আমাকে মেনশন করতে হবে আমি কোন ডিরেক্টরিকে কিংবা আমি কোন ফাইলকে মনিটরের এর আওতায় নিয়ে আসতে চাচ্ছি। তো এটা ল্যাঙ্গুয়েজটা একটু রিভার্স ওয়েতে কাজ করে। যেমন এখানে দেখেন আমাকে একটু সার্চ করতে হবে syscheck, এই যে syscheck, এই syscheck পোর্শনে আমাকে কাজ করতে হবে। এখানে এসে দেখেন
এখানে একটা অপশন দেখেন ডিসেবল। আমরা সব জায়গায় কি করি, এনাবেল ইয়েস করি, এখানে এটা রিভার্স হতে কাজ করে, ডিসেবল নো। এনাবেল ইয়েস এর পরিবর্তে এখানে ফরম্যাটটা হলো ডিসেবল নো। এটা আমাকে এনশিওর করতে হবে যেখানে ডিসেবল নো আছে। বাই ডিফল্ট নো থাকে, বাট আই হ্যাভ টু এনশিওর দ্যাট যে এখানে নোই থাকবে, নোই আছে। এরপরে আমাকে যেটা করতে হবে যে তার কনফিগারেশন এসে আমাকে বলে দিতে হবে যে আমি এই ফাইলটাকে মনিটরিং এর আওতায় বা এই ডিরেক্টরি থেকে মনিটরিং আওতায় নিয়ে আসতে চাচ্ছি। আমি দেখাচ্ছি তার লোকেশনটা। কারেন্ট স্ট্যাটাসটাকে দেখে আসছি। আমার এই যে ডিভাইস কানেক্ট আছে এই ডিভাইসে আমি যাচ্ছি। ইন্টিগ্রিটি মনিটরিং, তিনটে দিকটা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনার যতগুলো দরকার হবে আপনি ততগুলো কপি করে করে এখানে অ্যাড করে দিবেন। জাস্ট মনে রাখতে হবে যে এটা ফরম্যাট হলো এটা। এই যে আমি ফরম্যাট এখানে দিয়ে দিয়েছি, এটা হলো তার ফরম্যাট। এই স্ট্রাকচারে লিখতে হবে। এখানে মাল্টিপল যদি আমি বলে ডিরেক্টরি দিতে চাই তাহলে আমি ডিরেক্টরি নাম বলে ডিরেক্টরি দিতে পারি। যদি স্পেসিফিক কোনো একটা ফাইল দিতে চাই তাহলে স্পেসিফিক ফাইলের নাম ধরে আমি এখানে মেনশন করে দিতে পারি। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, ডিরেক্টরি দিবেন ভাই ইটিসির ভিতরে না? না না, এখানে আমি যে কোনো ডিরেক্টরি দিতে পারি, যে কোনো ডিরেক্টরি আমি দিতে পারি। এই যে দেখেন আমি ডিরেক্টরি দিয়েছি এখানে রুটের আন্ডারে গুড, রুটের আন্ডারে বেটার, রুটের আন্ডারে বেস্ট নামে তিনটে ডিরেক্টরি দিয়েছি। এটা হলো তার ফরম্যাট। আচ্ছা আচ্ছা, এটা ফরম্যাট। আমি এটাকে ফলো করি নাই, আমি আমার মতো করে কাস্টম একটা ডিরেক্টরি এখানে অ্যাড করে দিয়েছি। বুঝতে পারছি। আপনার যেটা দরকার হবে আপনি সেটাকেই দিবেন। এরপরে আমি সার্ভিসটাকে এখান থেকে বের হয়ে এসে সার্ভিসটাকে রেজিস্টার দিতে হবে। পজিটিভ এজেন্ট সার্ভিসকে রেজিস্টার দিতে হবে। এরপরে আমরা চেক করতে পারি লগ যে সিসেক কিভাবে কি কাজ করতেছে কিনা। দেখেন সিসেক সে কাজ করতেছে। এই যে রিয়েল টাইম ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং স্টার্টেড। আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা যদি দেখি কিছু দেখাচ্ছে না। আমরা এখানে চেঞ্জ করে দিই, ধরেন আমি দিলাম লাস্ট 15 মিনিটস, কিছু দেখাচ্ছে না। ওকে, এবার আসেন আমি যে কাজটা করব সেটা হলো আমি এখানে এই গুডের ভিতরে টাচ টাচ ধরেন ফাইল ক্রিয়েট করলেন, একটা ফাইল ক্রিয়েট করব টেস্ট 1। এবারে আমরা আসি এখানে,
রাশেদ ভাই আমি একটু কথা বলতে পারি 1 মিনিট? হ্যাঁ শিওর, প্লিজ। রাশেদ ভাই আমি আপনাকে অনেকবার বলছিলাম যে ভাই আসলে আমার ল্যাবটা একটু আপনি দেখার জন্য, যে আমার ওয়াজুটা কাজ করে নাই কোনোভাবে। আচ্ছা, আর কাজ না করার একটা কারণ হইছে আপনার কি আপনি যে ভার্সনটা এরকম দিচ্ছেন, ব্রাউজারে কি ওপেন হয় এই? না ভাই অন হয় না। কারণ হইছে আমার উবুন্টু সবগুলো হলো আপডেট ভার্সন। তো দেখেন আমরা যে কাজটা করেছি একটু খেয়াল করে দেখেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে একটা লক করে রাখি ভাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওকে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যে কাজটা করেছি ফাইল ইন্টিগ্রেট এনেবল করার পরে আমরা ফাইল অ্যাড করেছি। কি নামে অ্যাড করেছি? টেস্ট নামে, টেস্ট 1 নামে। দেখেন সে এখানে দেখাচ্ছে টেস্ট 1 নামে একটা ফাইল অ্যাড হয়েছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, ব্যাপার এখানে যে আমরা যদি ইভেন্টে যাই, এটা আমরা ড্যাশবোর্ড থেকে দেখলাম, ইভেন্টে যদি যাই তাহলে ইভেন্ট থেকে সে কিন্তু দেখাচ্ছে সিঙ্গেল হিট। ইন্টিগ্রিটি মনিটরিং এ সে সিঙ্গেল হিট পেয়েছে। কি পেয়েছে দেখেন, ফেব্রুয়ারি এই ডেটে গুড উইথ টেস্ট নামে একটা ফাইল অ্যাড হয়েছে। আপনি যদি এটা ডেসক্রিপশন যদি দেখেন, এ কিন্তু পুরো ডিটেইলস ইনফরমেশন সে নিয়ে আসতেছে, ফুল লগ, যে গুডের ভিতরে এই ফাইলটা অ্যাড হয়েছে, পুরো ডিটেইলস ইনফরমেশন সেইখানে দেখাচ্ছে এবং পারমিশন সহকারে দেখাচ্ছে। এই অবস্থায় আমি যদি একটা কাজ করি, ভিআই দিয়ে টেস্ট 1 এর ভিতরে গিয়ে এখানে যদি লিখি ওয়েলকাম, দ্যাট মিন্স আই হ্যাভ অ্যাডেড সামথিং ইনটু দ্য ফাইল। এবার আসেন আমার অডিয়েন্স কিভাবে সেটাকে ডিটেক্ট করে। আমি এখন আবার ইভেন্টে যাব, আমি ড্যাশবোর্ডে প্রথমে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমি এখন যদি দেখি, রিফ্রেশ দেই, যদি দেখেন সে কি বলতেছে, সে এখানে তার অ্যাজ ইউজুয়াল যে আমি ফাইল অ্যাড করেছি এটা দেখাচ্ছে। এখানে আমার যে ফাইলের ভিতরে মডিফাই হয়েছে সেখানে এখন আসে নাই, আমি একটু অপেক্ষা করি। এখানে এই যে প্রথম যে আসতেছিল না ওটা কি করলেন জানো ভাই? এই আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, লাস্ট কত টাইমের আমি দেখতে দেখেন মডিফাইতে গিয়ে বলে দিছে যে টেস্ট 1 মডিফাই হয়েছে। এবার আমরা আসি ইভেন্টে, না আপনি কি দেখতে পাচ্ছেন এই যে মডিফাই, টেস্ট 1 মডিফাই না ভাই, প্রথমবার যখন আপনি চেঞ্জ করলেন রুটের আন্ডারে গুট আর ইয়েতে, তো তখন তো পাচ্ছিল না, তারপরে যেন কি করলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, এই যে এখান থেকে আমি তার ওই এটা চেঞ্জ করে দিয়েছিলাম যে লাস্ট কত সময় আমি এটা ডাটা দেখতে চাচ্ছি। এখন যদি আমি ইভেন্টে যদি যাই, আমি রেকর্ডিং দেব, রেকর্ডিং আপনি ক্লিয়ার পেয়ে যাবেন। ইভেন্টে দেখেন বলতেছে মডিফাই হয়েছে। আমরা ডিটেইলসে যাই দেখতে, ডিটেইলসে দেখতে পাচ্ছি সে বলে দিয়েছে টেস্ট 1 মডিফাই হয়েছে, কিন্তু আমরা আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করি। এখানে দেখেন সিস ডিফারেন্ট, সিস্টেক ডিফারেন্ট দিকে সে বলে দিয়েছে এই এই চিহ্ন যেটা সে দেখাচ্ছে নতুন এই লেখাটা অ্যাড হয়েছে ওয়েলকাম। এর মানে আগে কিছু ছিল না, আমি নতুন এই লেখাটা অ্যাড করেছি। এবার আমি আপনাকে কোশ্চেন একটু করে নিচ্ছি। এবার আমি আবার ফাইলে যাচ্ছি, এটাকে আমি চেঞ্জ ডিলিট করব। এখানে আমি লিখব হ্যালো, এর মানে কি আমি ওয়েলকামকে রিমুভ করে দিয়েছি, এটাকে আমি অ্যাড করে দিয়েছি। এবার দেখি আমার অডিও এটাকে কিভাবে ডিটেক্ট করে। এটা ভাই এটা বুঝতে পারছি। আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে ওই যে ভাইরাস টোটালটা কিভাবে ইন্টিগ্রেশন করে এটা দেখার বাকি ছিল। এটা তো আচ্ছা, এটা আমি বুঝতে পারছি ভাই, এই জিনিসটা বুঝতে পারছি, তো এটা নিয়ে সমস্যা হবে না। ভাইরাস টোটালটা নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেব। আজকে আমাদের শুধু এই ইন্টিগ্রেটিভ মনিটরিং দিয়ে আমরা দেখব। ওই ক্লাসে ভাইরাস টোটালটা আমি আপনাদের করে দেব, পুরো প্রসেসটা দেখাবো। আচ্ছা আরেকটা জিনিস এই যে ভাইরাস টোটালের ইন্টিগ্রেশন হওয়ার পরে ওই যে অযুতে যে রিয়েল টাইম ডিটেকশন এন্ড রিমুভ, তখন কি কোনো ভাইরাস ফাইল এসে রিয়েল টাইম ডিটেক্ট করবে? সেটা সেটাই আমরা দেখব। আমরা সেটাই দেখব যে আমাদের এক্সপেকটেশন হলো ভাইরাস সিস্টেম অ্যাক্সেস করবে, অযু ডিটেক্ট করবে, ডিলিট করে দিবে রিয়েল টাইম। আমরা সেটাই টার্গেট, যে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। এখানে দেখেন আমি লাস্ট যে মডিফাইটা করেছি, কি করেছি, আমি আবারও সেই টেস্ট 1 এ কাজ করেছি। এখন আমি যদি এখানে আরেকটু ডিপে যাই,
দেখেন বলতেছে আগে ছিল ওয়েলকাম, এটা চেঞ্জ করে আমি হ্যালো লিখেছি। এর মানে কি, আমার সিস্টেম যদি কোনো কারণে একটা ফাইলকে চেঞ্জ করে ফেলায়, সিস্টেম ফাইল, তাহলে পূর্বে কি ছিল, কারেন্ট কি আছে সেটা ওখানে ট্র্যাক করতেছে। কিংবা কোনো একটা ইউজার অ্যাক্সেস করে যদি কোনো ফাইলকে চেঞ্জ করে দেয় বা ডিলিট করে দেয়, সেটার ইনফরমেশন এখানে আমরা পেয়ে যাব। তো এই ফাইল ইন্টিগ্রিটি মনিটর ফিচারটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। এখানে যদি আপনি গুডের পরিবর্তে শুধু ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে রুট দিয়ে দেন, রুটের আন্ডার সব ফাইল কিছু মনিটর করবে। আপনার যে ডিরেক্টরিগুলো আপনার এসেনশিয়াল মনে হবে, যে ফাইলগুলো এসেনশিয়াল মনে হবে, আপনি সেই ফাইলগুলোকে, সেই ডিরেক্টরিগুলোকে এর আওতায় নিয়ে এসে আপনি এইভাবে করে অ্যাড করে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি সে রিয়েল টাইম সেগুলোকে করতেছে, মনিটর করছে, এবং দেখেন হিট সহকারে কাউন্ট করতেছে। মানে ওই টোটাল ইন্টিগ্রিটি মনিটরের আওতায় কতগুলো হিট সে রিসিভ করেছে, দ্যাট মিনস তার যে ডিরেক্টরির ভিতরে কতগুলো ফাইলে সে কাজ করে। ধর আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, টাচ টেস্ট 2, এবার আমি দেখি ওকে, এবার দেখেন টেস্ট 2 এডিট। আচ্ছা আপনি ওই যে কনফিগ ফাইলে ভাই হ্যাঁ হ্যাঁ টু এক ফাইলে যাবে কি, কনফিগ ফাইলটাতে ওই যে আপনি চেঞ্জ করছেন আর কি, এটা না ভাই, এটা না, ওই যে অজুর যে কনফিগ ফাইল যেখানে আপনি বলে দিয়েছেন, ও অজুর যে কনফিগ ফাইল এখানে যে বললেন না ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা, সেটাই তো আমি এটা মানে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, এই যে আমি বলে দিচ্ছি কোনটাকে মনিটর করবে। আচ্ছা এখানে একটা জিনিস ইয়ে ভাই, আমি এটা একটু বুঝি নাই যে রাশিদ ভাই, এখানে হচ্ছে আপনি 123.6 আর 123.4, এটা হলো সার্ভার, ওয়াজি সার্ভার, তাহলে এখানে আপনার লিনাক্স ক্লায়েন্ট, অজু সার্ভার, আর আপনি হচ্ছে বলে দিচ্ছেন কোথায় 23.7, আমি সব কাজ করতেছি লিনাক্স ক্লায়েন্ট। লিনাক্স ক্লায়েন্টে বলে দেওয়া লাগতেছে তাই তো, যে আমার কোন কোন ফাইলকে ওয়াজি সার্ভার মনিটর করবে, ইন্টিগ্রিটি যে মনিটরিং সিস্টেম ভিতরে সে নিবে। ওয়াজি সার্ভার আমার বলে দেওয়া আচ্ছা যে ফরম্যাট, যে কনফিগারেশন, এর উপর বেস করে তার ইন্টিগ্রিটি মনিটরিং সিস্টেম এর ভিতরে নিয়ে সে মনিটর করবে। অজি সার্ভার থেকে কিছু বলার দরকার হবে না, জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম আমাদের অজি সার্ভারের সাথে অ্যাজ এ এজেন্ট হিসেবে অ্যাড করে দিলেই হবে। এখানে ভাই এমন করা যায় না যে অজু সার্ভার থেকেই সবকিছু না না, আপনি সার্ভার থেকে কনফিগারেশন বলে দেব, যে মেশিনে এজেন্টে অটো কাজ করবে, এরকম করা যায় না ভাই? আপনি যদি একটা খেয়াল করেন, আপনি যদি 50টা মানে আমি যদি 50টা যদি আপনার লিনাক্সে মেশিন থাকে, আমি যদি ভাই হ্যাঁ হ্যাঁ 50টা লিনাক্সে মেশিন থাকে, তো 50টা লিনাক্স মনিটরিং এর জন্য আপনার যদি 50টা কনফিগারেশন করতে হয়, তাহলে সার্ভারের উপরে তখন 50টা মেশিনে কাজ করা লাগবে। না না, 50 মিনিট কাজ করলে আপনি তো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে পার ক্লায়েন্টকে আপনি কিভাবে মনিটর করবেন, আপনি সেটা ক্লায়েন্ট থেকে বলে দিবেন যে কতটুকু আপনার সাইট থেকে মনিটর করবেন। আপনি তো যে একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন রিমোট একটা সার্ভারে আপনি অ্যাক্সেস করবেন, আর রিমোট সার্ভারে যেখানে আপনি যাবেন সেখানে পলিসিতে বলতে হবে যে আপনার অ্যাক্সেস সেখানে থাকবে কি থাকবে না এসএসএস এর ক্ষেত্রে। এখন যদি এমন হয় যে আপনি যদি সেখানে বলে না দেন যে আপনি যখন একটা সার্ভারে করতেছেন, তখন আপনি হলেন ক্লায়েন্ট। ভালো মতো বোঝার চেষ্টা করি আমরা, যে যখন আমি কোনো সার্ভিসের জন্য কোনো একটা সিস্টেমের কাছে যাচ্ছি, তখন আমি হয়ে যাই ক্লায়েন্ট, আর সে যখন আমাকে সার্ভিস দিচ্ছে তখন সে হয়ে যায় কি, সে হয়ে যায় সার্ভার। তা এখন এক্ষেত্রে দেখেন, আমি আমার এখান থেকে আমি বলে দিচ্ছি যে আমার কি কি জিনিস মনিটর করবে। তখন আমার যখন এই কনফিগারেশন নিয়ে যখন সার্ভারের সাথে কানেক্ট হব, তখন সে করবে কি, এই ফাইলটাকে সে রিড আউট করবে, রিড আউট করে সে বুঝতে পারবে যে আমার ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং এর ভিতরে গিয়ে, এই যে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং সেকশনে গিয়ে আমার কোন কোন পার্টটুকু কতটুকু আমাকে মনিটর করতে হবে বা কতটুকু করতে হবে না। এখন দেখেন, যদি 50টা সার্ভারের যদি কনফিগারেশন আমার এই সার্ভার থেকে করার দরকার হয়, কিন্তু আমি তো সার্ভারের ভিতরে কোনো ক্লায়েন্টের ফাইল রাখতে পারছি না, ক্লায়েন্টের ফাইল ক্লায়েন্টের মেশিনেই থাকছে।
আমার তো তাহলে কি করতে হবে, এই সার্ভার থেকে হুম। এই ক্লায়েন্টের ভিতরে আলাদাভাবে অ্যাক্সেস করে গিয়ে কনফিগার করতে হবে। আমার একই কাজ দুইবার করা লাগতেছে না, সার্ভারে ঢোকা লাগতেছে, সার্ভার থেকে ক্লায়েন্ট মেশিনে যাওয়া আচ্ছা, লাগতেছে, দেন এখান থেকে আমি যেটা ভাই আপনার কথা ভাই বুঝতে পারছি। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যেমন আমরা সবাই যেমন ইয়ে করি না, ইনপুট 10 মাইক্রো বলেন, তারপর সোপোজ বলেন, আপনার ইসেট বলেন, ঠিক আছে, এরকম আছে না? তো শুধু আমরা যখন এই প্রোডাক্ট গুলো ইউজ করি তখন কি করি, তখন কিন্তু শুধু এজেন্টটা দিয়ে দেয়। কনফিগারেশন রিলেটেড কোনো কাজ কিন্তু তখন ওই ক্লায়েন্ট মেশিনে, ইউজার মেশিনে করা হয় না। সব কিন্তু যে সার্ভার যেটা থাকে ওইখান থেকে কিন্তু করা হয়। তাহলে বুঝছেন? এই জিনিসটা দিয়ে সেন্ট্রালি করতে আপনি চান? এটাই আমি বলতেছিলাম। না আপনি যদি করতে চান ইউ ক্যান ডু দিস। জি জি এখানে জি। যেটা করতে হবে আপনার, এখানে একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। হুম। স্ক্রিপ্ট রেডি করে ওই স্ক্রিপ্টের মাধ্যমে কমান্ড পুশ করতে হবে যে তুমি এই ফোল্ডারটা বা এই ডিরেক্টরি মনিটর করার জন্য তুমি এই ফাইলের ভিতরে গিয়ে এই লাইনটাকে অ্যাড করে দাও। মানে এটাকে বলে আমাদের পুশ করি না, পুশ করে দেওয়া। তখন কি হবে, সার্ভার এই তার রিমোটলি সেই কমান্ডটা পুশ করে দিবে, পুশ করে দিয়ে সার্ভিসটাকে রিস্টার্ট দিয়ে সে বের হয়ে যাবে। তাহলে আর আপনার এই ক্লায়েন্ট মেশিন অ্যাক্সেস করার দরকার তার নেই। মানে না কিন্তু ভাই আমার কথা যেটা ছিল, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আলটিমেটলি আপনি স্ক্রিপ্ট দিয়ে যার করেন তা করেন, আলটিমেটলি কিন্তু কমান্ডটা সেই ক্লায়েন্ট মেশিনেই রান করা লাগতেছে, ঠিক আছে? কিন্তু আমি যেটা করছিলাম, আমি যেটা ভাবছিলাম, যেমন আমরা ইসেট বলেন, তারপর যে আমি যে এন্টিভাইরাসের যেটা ইনফর্ম সিকিউরিটির যে ইয়ে বললাম, মানে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, ওইখানে আমরা যেটা করি যে এরকম গ্রুপ করি, ঠিক আছে, গ্রুপ করি, পলিসি তৈরি করি, করে আমরা এই অনুযায়ী কিন্তু ওই গ্রুপে পলিসিটা ডিপ্লয় করে দিই, তখন সেটার উপরে অটো ওটা আন্ডার অ্যাড করে চলে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তখন ওই পলিসি গ্রুপ অনুসারে সেটা ওইভাবে কাজ করে, তাই তো? ওইভাবে কাজ করে। কিন্তু আমাদের যেটা করা লাগতেছে এখানে, সার্ভার ইন্ডে কোনো কাজ নাই, কাজ করা লাগতেছে হচ্ছে ক্লায়েন্ট ইন্ডে, রিভার্স ওয়েতে কাজ করা জি জি। লাগতেছে। আর যদি আপনি রিভার্স ওয়েতে কাজ করতে না চান, তাহলে আপনাকে একটা স্ক্রিপ্ট এন্ট্রি করতে হবে সার্ভার থেকে। সেটা বুঝছি, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি আপনাকে বলি। ধরেন আপনি সিস্টেম অ্যাডমিন, এখন একজন ডাটাবেজ অ্যাডমিন, সে তার একটা নির্দিষ্ট ডিরেক্টরিকে সে ইন্টিগ্রিটি মনিটরিং এর আওতায় নিয়ে আসতে যাচ্ছে, ঠিক আছে? এখন ধরেন সে এই সার্ভারের অ্যাক্সেস আপনাকে দিবে না, এসএসএস এর অ্যাক্সেস সে আপনাকে দিবে না, ডাটাবেজের অ্যাডমিন সে আপনাকে অ্যাক্সেস দিবে না। সে করবে কি, সে তার সাইডে যা যা করার সে নিজেরটা নিজে করে দিবে। তাহলে আপনি সিস্টেম অ্যাডমিন তো কখনো তার ইতে ঢুকতে পারবেন না, পারবেন না। তা আপনি যেটা করবেন, আপনি তাকে বলে দিবেন যে তোমার এখানে তুমি এইভাবে তুমি ক্লায়েন্ট কনফিগার করে আমার ওদের সাথে সার্ভার সাথে তুমি কানেক্ট হও, আর ইন্টিগ্রিটি মনিটরিং এর জন্য তুমি এই পোর্শনে গিয়ে এই তোমার যে স্টেটমেন্টটা তুমি ডিফাইন করে দিয়ে যে ডিরেক্টরিকে তুমি মনিটর করতে চাও সেটা তুমি অ্যাড করে দাও। আমি কি বিষয়টা বুঝতে পারছি কিনা? এখন আপনার যখন সিস্টেম অ্যাডমিন আপনি হবেন, আপনার সিস্টেম অ্যাডমিনের তো অনেক ডিপার্টমেন্টের সার্ভার ম্যানেজ করা দরকার হয়। সব ডিপার্টমেন্টের সার্ভার অ্যাক্সেস, হ্যাঁ, অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন আপনার কাছে থাকলেও আপনি কিন্তু চাইলেও কিন্তু পলিসিগত কারণে আপনি অ্যাক্সেস করবেন না, যে আমার দরকার নেই অ্যাক্সেস করা, তার পারমিশন নিয়ে সে থাক, তার যেটা করণীয় দরকার হবে আমি তাকে ইনস্ট্রাক্ট দিব, সে তার মতো তার সেটা করে নিবে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি কিনা বিষয়টা? এখন আপনি যখন তার সার্ভার ঢুকে করবেন, তো লাইবিলিটি কিন্তু আপনার দিকে চলে আসবে। তো ইটস গুড ফর ইউ যে আপনি তাকে বলে দিবেন যে আপনি যদি ইন্টিগ্রিটি মনিটরিং করতে চান, আপনি এই এজেন্টটা কনফিগার করেন, করে এই স্টেটমেন্টটা আপনি এখানে অ্যাড করে দেন, এখানে বলে দেন, হয়ে যাবে, বাকিটা আমি সার্ভার থেকে করে নিব। আপনার সাইড থেকে না, এটা এখন আসলে আমি যেটা দেখলাম, আমি এখন যেটা বুঝতেছি যে মার্কেটে যে পেইড যে ইনপয়েন্ট সিকিউরিটি যেগুলো পাওয়া যায়, আর ওদের ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে আমি যেটা দেখতেছি। ওপেন সোর্সের ক্ষেত্রে লিমিটেশন বলতে কি, তার একটা বেসিক একটা স্ট্রাকচার আছে। আপনি যদি আপনার মতো করে যদি আপনি এক্সপেকটেশন ফুলফিল করতে চান, ইউ হ্যাভ টু কাস্টমাইজ দিস, এখানে সার্ভারের সাথে আপনার ইন্টারনালি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন জন্য একটা প্রসেস ভিতরে আপনাকে ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করে ওই প্রসেসের মাধ্যমে সার্ভারের সাথে আপনি যে গ্রুপ তৈরি করে যে অ্যাড করার যে ব্যাপারটা, ওইটা আপনি কি করতে হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে সেটা অ্যাড করি, ধরেন আপনি যখন চাচ্ছেন যে আমি সার্ভারে সবকিছু বলে দেব, যখন আপনি এখানে একটা ক্লায়েন্ট অ্যাড করেন, লিনাক্স মেশিনকে যখন অ্যাড করেন, একটু মনে করে দেখেন
আপনি কিন্তু সার্ভারে কিছু বলেন না, ক্লায়েন্ট থেকে বলে দেন এই হবে তোমার সার্ভার, তুমি তার সাথে অ্যাড করো এবং তোমার কনফিগারেশন ফাইলের ভিতরে গিয়ে তুমি এখানে বলে দাও যে তোমার সার্ভার কে হবে। ওকে, তখন কি হয়, এই ক্লায়েন্ট মেশিন নিজে থেকে গিয়ে ওই সার্ভারকে খুঁজে বের করে তার সাথে অ্যাড হয়, তখন সার্ভার কি করে তাকে অ্যাড করে নিয়ে তাকে মনিটরিং শুরু করে। এখন এই পোর্শনটা তো ফর দ্য ফার্স্ট টাইম আপনি আপনার সার্ভার থেকে ক্লায়েন্ট মেশিনে করতে পারছেন না, করতে পারছেন না। কিন্তু যদি করতে যান তাহলে আপনার কি লাগবে, এই সার্ভার থেকে কমান্ড পুশ করে এই প্যাকেজটা আপনাকে ইনস্টল করতে হবে এবং এই সার্ভারের যে অ্যাড্রেসটা তার এখানে সেট করে দিতে হবে। এখন এই সার্ভারের অ্যাক্সেস আপনার কাছে থাকবে কি থাকবে না সেটা কিন্তু একটা কোশ্চেন, কারণ কমান্ড পুশ করতে গেলে আপনাকে রুট প্রিভিলেজ লাগবে, উইদাউট রুট প্রিভিলেজ আপনি একটা কনফিগারেশন ফাইলে কমান্ড পুশ করতে পারবেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? তা যখন আপনি যদি কমান্ড পুশ করতে যদি পারেন যে আপনি ক্লায়েন্ট হিসেবে কোন সার্ভারকে সে মেইনটেইন করবে বা তার ওয়াজু সার্ভার কে হবে, তা আপনি এই কমান্ড পুশ করার সাথে সাথে আপনার এই যে ইন্টিগ্রিটি মনিটরিং এর জন্য আপনি কি মনিটর করবেন সেই লাইনটাও তো আপনি পুশ করতে পারবেন, পারবেন কিনা? পারবেন না, সেটা ঠিক আছে। একসাথে ক্লায়েন্ট অ্যাড এর সাথে আপনার ওই যে বান্ডেলের কথা বললেন না গ্রুপ পলিসির ভিতরে, তো পলিসির ভিতরে থেকে যে আপনি যখন ই করবেন, ধরেন সাপোজ আপনি সার্ভারে এখন আছেন, নতুন একটা ক্লায়েন্ট অ্যাড হবে, তার আইপি হলো 192.168.123.7, আপনি এখান থেকে একটা স্ক্রিপ্ট লিখবেন যে তুমি 7 সার্ভারে ঢোকো, সার্ভারে গিয়ে এই প্যাকেজটা ইনস্টল করো, এই কনফিগারেশন ফাইলে গিয়ে তুমি সার্ভারের আইপিটাকে বসাও এবং এই কনফিগারেশন ফাইলে গিয়ে তার রুট ডিরেক্টরিটাকে আমি ইন্টিগ্রিটি মনিটরিং আওতায় নিয়ে আসতে চাই, ওইখানে এই লাইনটাকে অ্যাড করে দাও, দিয়ে তুমি বের হয়ে আসো। ব্যাপারটা খেয়াল করো। এটা তো ভাই এটা তো চাইলে অ্যানসিবল দিয়ে করা পসিবল, অথবা স্ক্রিপ্ট হতে পারে, আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন। স্ক্রিপ্ট দিয়ে, হ্যাঁ স্ক্রিপ্ট দিয়ে পসিবল, কিন্তু আপনার লাগবে। আর যদি আপনি এটা ঠিক আছে, ক্লায়েন্ট সাইড থেকে যদি আপনি করেন আপনার কিন্তু সার্ভার অ্যাক্সেস দরকার নেই। না আচ্ছা, আমি একটা জিনিস এই যে লাস্ট কিছুদিন ধরে ভাই আমার অযথা আমি একটা জিনিস দেখতেছি, মাঝে মাঝে আমি দেখেন এতে চ্যাটে দিছি একটা টেক্সট পাইছেন, লাইসেন্স ইয়ার কি হলো, লাইসেন্স লাগে নাকি? কোনটায়? ইলাস্টিকের কি লাইসেন্স লাগে? এটা ওপেন সোর্স তো, এখন লাইসেন্সিং এর জন্য ফোরাম করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন আপনার আমরা তো কোনো কিছুই মানে পেমেন্ট করে বা সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি না, তো যেহেতু ওপেন সোর্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নোটিফিকেশন থাকতে পারে, বিভিন্ন ধরনের লিমিটেশন থাকতে পারে, এটা স্বাভাবিক, এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট আপনাকে মানে ফ্রি ব্যবহার করতে গেলে অনেক পলিসি করে কাস্টমাইজ করে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আচ্ছা, মানে এক কথা এটাকে ধরে নিতে হবে একটা কাদামাটির মতো করে, আপনার মতো করে স্টেপ দিয়ে এটাকে আপনি ই করতে হবে, রোদে শুকায়া এটাকে ফাইনাল একটা কাঠামো দিতে হবে, নাথিং এলস। তবে আপনার আইডিয়া বেস্ট, আপনি যদি এখানে একটা কাজ করেন, যেমন এখানে একটা আপনি যদি স্ক্রিপ্ট রেডি করেন যে আপনার স্ক্রিপ্ট রান হয়ে আপনাকে প্রোগ্রাম করবে, তুমি কাকে অ্যাড করতে চাচ্ছ তার আইপি দাও, আপনি আইপিটা বসাই দিলেন, বাস সে অটোমেটিক সে বলবে তুমি ওই সার্ভারের ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার তিনটা কাজ, আইপি দিলেন, ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, সে নিজের মতো করে সার্ভারে অ্যাক্সেস নিয়ে প্যাকেজ ইনস্টল করে কনফিগারেশন চেঞ্জ করে সেভ করে সার্ভিস রেজিস্টার দিয়ে সে বের হয়ে এসে চেক করে বলবে তোমার ক্লায়েন্ট রেডি। আমি কি বুঝতে পারছি এই বিষয়টা? তাহলে প্রত্যেকটা ক্লায়েন্ট অ্যাড করার সময় একবার করে আপনাকে স্ক্রিপ্টটা রান করতে হবে, সার্ভারের আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড তিনটা আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে সেন্ট্রালি আর কোনো সার্ভার আপনার ঢুকতে হবে, কোনো ক্লায়েন্ট মেশিনে কোনো কাজ করতে হবে না, জাস্ট আইপি রিচেবল এনেবল করে দিয়ে অ্যাক্সেসটা দিয়ে স্ক্রিপ্টটা রান করে দিলে আপনি করতে পারবেন, সার্ভার থেকে আপনি সবকিছু করতে পারবেন। আপনার আর প্রতিটা মেশিনে আর ঢোকার দরকার হবে না, যেটা আপনি প্রথম চেয়েছিলেন যে আমার 500 মেশিন আছে, 500 মেশিনকে আমি ইন্টিগ্রিটি মনিটরিং আওতায় নিয়ে আসবো বা আমি ক্লায়েন্ট হিসেবে অ্যাড করবো, তো আমি কি 500 মেশিনে ঢুকে কাজ করবো? নেভার। আপনি একটা স্ক্রিপ্ট রান করে দিয়ে যখন যেটাই আপনি কাজ করবেন তার আইপিটা ইউজার নেম পাসওয়ার্ডটা বসায় দেন, হয়ে যাবে। আর আচ্ছা, এই যে একটু আগে যে ভাই জয়েন করছিল ওর নাম কি জানো? উজ্জ্বল ভাই, উনি সম্ভবত উজ্জ্বল ভাই। আচ্ছা উনি হচ্ছে আমাকেও ওই সময় নক করছিল যে ওনার ওয়াজু হচ্ছে হচ্ছিল না, উনি সেটআপ করতেছে, কাজ করতেছিল না, বুঝছেন? এখন আপনার কি লেটেস্ট ভার্সন ওএসে কি এই কমান্ডগুলো কাজ করে না? আমি কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, সেটা হলো যে আমরা জানি যখন একটা ভার্সন চেঞ্জ হয়, কিছু কনফিগারেশনের পার্ট চেঞ্জ হয়, কিছু কমান্ড চেঞ্জ হয়, কিছু আমার এক্সট্রা প্যাকেজ অনেক সময় দরকার হয়, কিছু প্যাকেজ রিডিউস হয়।
এটা ভার্সন টু হুম হুম চেঞ্জিং এ ভ্যারি করে। এখন উনি যে হ্যাঁ ভার্সনে কাজ ভাষণ করতেছে ওই ভার্সনে গিয়ে নতুন কি অ্যাড হলো, পুরাতন কি অমিট হলো, এটা তো দেখতে হবে আমাদের চেক করে। আপনি ধরেন একটা এটা ফায়ারওয়ালে একটা ভার্সন ব্যবহার করেন, নতুন একটা ভার্সন আসছে, ডেফিনেটলি দুইটা ভার্সনের ভিতরে কম্পারিজন করলে অবশ্যই আপনার চোখে পড়ার মতো বেশ কিছু চেঞ্জিং আপনি পাবেন, পেতেই হবে, এটা আপনি পাবেনই। যে দেখবেন আগের কিছু বাগ ফিক্সড হয়েছে, আগে কিছু লিকেজ সে ওভারকাম করেছে, এক্সট্রা কিছু নতুন ফিচার অ্যাড করেছে, কিছু জায়গায় কিছু ডিপেন্ডেন্সি ছিল সেগুলো ওভারকাম করেছে। এভাবেই সাধারণত এগুলো গ্রো হয়। তো এই নতুন ভার্সনগুলোতে কাজ করতে গিয়ে হয়তোবা দেখা যায় যে আমরা যে প্যাকেজগুলো দিচ্ছি তার ভিতর থেকে দুইটা প্যাকেজ লাগে না, আবার হতে পারে একটা প্যাকেজ বেশি লাগে। এটা চেক করতে হবে যে আমি ওয়াজু সার্ভার কনফিগার করার জন্য আমি যখন উবুন্টু 20.4 নেই তখন আমার কনফিগারেশনের কি কি প্যাকেজ নিয়ে কাজ করতে হবে, আর যখন 24.4 বা সামথিং নিয়ে কাজ করব তখন আমার কি কাজ করতে হবে। দুইটা কনফিগারেশন যখন পাশাপাশি রাখা যাবে, ক্রস চেক করা যাবে, তখন বোঝা যাবে যে আমার চেঞ্জিংটা কোথায় আসছে। আদারওয়াইজ সেটা এভাবে আচ্ছা ভাই বোঝা যাবে না। বুঝতে পারছি, আমি আপনার কথা বুঝতে পারছি ভাই। এখন আম, আমার ইসে আমি যে অজু যেটা ইনস্টল করে রাখছিলাম এটা আমি লাস্ট অনেক দিন হচ্ছে করি নাই, ঠিক আছে, আমি ইউজ করি না। আজকে ঢুকের পরে দেখি কিছু হচ্ছে ইরোর আসতেছে, আমি একটু আপনাকে শেয়ার দিয়ে দেখাইতাম ইরোরটা, আপনি যদি একটু বুঝতে পারতেন। আচ্ছা দাঁড়ান আমি তো শেষ করি, হ্যাঁ। আচ্ছা তো দেখেন আমরা যেটা আলোচনা করেছিলাম, তো এটা অলরেডি আমরা দেখে ফেলেছি যে এই যে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাবো, লক চাইলে লক চেক করতে পারবো, ডিফারেন্স আমরা দেখতে পাবো, ঠিক আছে, এগুলো তো আমরা অলরেডি দেখে ফেলছি। উইন্ডোজের ক্ষেত্রে যেটা হলো, উইন্ডোজের ক্ষেত্রে সেম প্রসেস, বাট হলো কি ফাইলটা আপনি এই যে কনফিগারেশন যে সফটওয়্যার ইনস্টল করার পরে যে জায়গাটায় ফাইলগুলো সেভ হয় ওখান থেকে এই যে এই ফাইলটাকে ক্লিক করে এটা ওপেন করতে হবে। ওপেন করে ভিউতে গিয়ে ভিউ কনফিগ এটা গেলেই আপনি ঠিক এই ধরনের ফাইলটা পেয়ে যাবেন। এই যে ফাইলটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এটা পেয়ে যাবেন। তো এই ফাইলের লোকেশনটা উইন্ডোজের ক্ষেত্রে হলো এরকম, এই যে এরকম, বাট এর পরবর্তী যে চেঞ্জিং যেগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ আগের যেরকম আছে এরকম, বাট তারপর আমি বলে দিয়েছি সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল ওএসসেক ড্যাশ এজেন্ট ossec.conf, এখানে গিয়ে এই এর ব্লকের আন্ডারে যে যে ডিরেক্টরিকে আমি মনিটর করতে যাচ্ছি সেটা ডেস্কটপ হতে পারে, ডাউনলোড হতে পারে, ডকুমেন্টস হতে পারে, বা আদার্স কোনো ডিরেক্টরি হতে পারে, সেটা মেনশন করে দিয়ে এই ফরম্যাটে মেনশন করে দিতে হবে, যেটা একটু আমরা লিনাক্স থেকে করেছি। সার্ভিসটাকে রেজিস্টার দিলেই হয়ে যাবে। আর সার্ভিস রেজিস্টার আমরা কিভাবে দিব দেখেন, এখানে তার কমান্ড দিয়ে দেওয়া যাবে না, এই ম্যানেজমেন্টে গেলে এখানে দেখবেন রেজিস্টারের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে বা সার্ভিসটা রেজিস্টার দিলে এখান থেকে হয়ে যাবে রেজিস্টার, এটা উইন্ডোজের ক্ষেত্রে। আর অ্যাডভান্স কনফিগারেশন কিছু আছে, যদি আপনি চান যে আমি ভারের ভিতরে আমি মনিটর করবো বাট এই লক ফাইলটাকে আমি মনিটর করতে চাচ্ছি না, তো এখানে ইগনোর নামে একটা আছে, পোর্শন আছে, সেটা ভিতরে আপনি বলে দেবেন যে কোনটাকে আপনি স্কিপ করতে যাচ্ছেন। যেমন আমরা নট সাইন দিয়ে যেরকম কিছু জিনিস আমরা স্কিপ করে যাই লাইক দিস, কারণ লক ফাইল আমার মনিটর করলে তো মাথা নষ্ট হয়ে যাবে, কারণ আমার তো লক তো পার সেকেন্ডে বা ন্যানো সেকেন্ডে চেঞ্জ হচ্ছে লক ফাইল। কারণ আমি যদি এই লক ফাইল লক ডিরেক্টরিটাকে যদি মনিটরের আওতায় নিয়ে যাই তখন আমার এই যে ওয়াজু সার্ভার বসে যাবে তার লগ রাখতে রাখতে ইন্টিগ্রিটি ম্যানেজমেন্টের আওতায় নিতে নিতে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? লক লক ডিরেক্টরিতে আমার টেম্প ডিরেক্টরি এই দুইটা তো কোনোভাবেই আমি মনিটরের আওতায় নিব না, ঠিক না? তাহলে পার ন্যানো সেকেন্ড থেকে চেঞ্জ হবে, কোটি কোটি লগ সে এখানে স্টোর করবে, কারণ লগ ফোল্ডারের ভিতরে সিস লগ আছে, মেইল লগ আছে, তারপর আপনার অথ লগ আছে, তারপরে আপনার হাজার হাজার লগ আছে, এত লগ তো আমার দরকার নেই। এই জন্য এই দুইটাকে আমরা চাইলে ইগনোরের পোর্শনের ভিতর দিয়ে আমরা ইগনোর করতে পারি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো এখানে যে কন্টেন্ট মনিটরিং যদি চাই, যে হ্যাঁ আমি চাই যে আমার একটা ডিরেক্টরি না আমি একটা ফাইল মনিটর করব, এই ফাইল মনিটরিংটাকে বলা হয় কন্টেন্ট মনিটর। দ্যাট মিন্স এই ফাইলের ভিতরে আমার কি চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখে ফেলেছি যে একটা ফাইলের ভিতরে পূর্বে কি ছিল, চেঞ্জ করার পরে কি হয়েছে, এটাই হলো কন্টেন্ট মনিটরিং। যে আমি কন্টেন্ট মনিটরিং মাধ্যমে ফাইলের পূর্বের ডাটা এবং পরের ডাটা, চেঞ্জের পূর্বে কি ছিল চেঞ্জের পরে কি ছিল এটা আমরা মনিটর করতে পারি। এটা ছিল মোটামুটি আমাদের ইন্টিগ্রিটি ম্যানেজমেন্টের পোর্শন ডিসকাশন। এখন বলেন আপনার যে কোশ্চেনটা আপনি আলোচনা করতেছিলেন।